নমস্কার, আমি মনিতাপা ১৬ আনা বাঙালি পরিবারে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আর আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, ঘড়িতে সময় মোটামুটি সন্ধ্যে 6:30। এখন চললাম এখানকার সবথেকে সস্তা দোকান ডলারামাতে, যেখানে সব জিনিসেরই দাম মোটামুটি $1 থেকে $5 মধ্যে, অর্থাৎ ওই 310 থেকে 20 টাকার মধ্যে। নেব বাড়ির কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র, আর তার কাছেই রয়েছে ম্যাকডোনাল্ড। এই কয়েকদিন ধরে বাচ্চাটা ভীষণ জেদ করছিল ম্যাকডোনাল্ডে যাওয়ার জন্য। ইচ্ছা আছে ডলারামাতে জিনিসগুলো কেনার পর সেখানেই যাওয়ার। পৌঁছে গেছি ডলারামাতে। এখানে সব দোকানেরই সামনে থাকে বিশাল পার্কিং। অবশ্য ডাউন টাউনের দিকে পার্কিংয়ের জন্য বেশ কিছুটা চার্জ দিলেও এই জায়গাটায় থাকে ফ্রি। আপনাদের তো আগে ভিডিওতে বলেইছিলাম গাড়ি এখানে অতি প্রয়োজনীয় একটা জিনিস। আসলে সব জায়গায় তো বাসে মেট্রোতে যাওয়া সম্ভব হয় না, তা অনেকখানি সময় সাপেক্ষ। আবার অনেক এমন এরিয়া আছে যেখানে বাস মেট্রো পৌঁছায় না, তাই গাড়ি ছাড়া মানুষের জীবন প্রায় অচল। তার পাশাপাশি এখানকার সাংঘাতিক ওয়েদার তো আছেই। বেশিরভাগ সময়টাই ঠান্ডা, তুষারপাত, না হলে কত রকম প্রাকৃতিক দুর্যোগ হতে থাকে। সেই সব মুহূর্তে গাড়ি ছাড়া রাস্তায় বেরোনো সত্যিই কষ্টকর। এইগুলো হলো জিপলক ব্যাগ। বিভিন্ন ধরনের খাবার দাবার এর মধ্যে রেখে দিয়ে যদি ফ্রিজারে রাখা হয় অনেক দিন অবধি জিনিসগুলো ভালো থাকে। এখানে তো আমরা সব ফ্রোজেন চিকেন, মাছ ইত্যাদি নিয়ে আসি, সেইগুলো এখানে রেখে যদি ফ্রিজারে রাখি সত্যি করে বেশ লম্বা সময়ের জন্য সবটা ভালো থেকে যায়। তার পাশাপাশি বিভিন্ন খাবার দাবার বয়ে নিয়ে যাওয়ার জন্য বা অনেক ফলমূল শাকসবজি রাখার জন্যও এগুলো বেশ ভালো। তার নিচেই রয়েছে পার্চমেন্ট পেপার, অ্যালুমিনিয়াম ফয়েল। আপনারা তো জানেনই এই দেশে বেকিং জিনিস খাবার দাবারের প্রচলন অনেকটাই বেশি, তাই এই সবের ব্যবহারও অনেক বেশি। এইগুলো সবগুলোই ইউজ অ্যান্ড থ্রো বেকিং ট্রে। বাহ, এই কাপগুলোও তো বেশ সুন্দর লাগছে। যাকে এসব আর আজকে কিনবো না, শুধুমাত্র দেখাচ্ছি আপনাদেরকে। দেশে থাকাকালীন ড্রাইভিং শেখাটা বিলাসিতা মনে হলেও এই দেশে আসার পর আমার সেই ভুল ধারণাটা ভেঙেছে। অনেক ক্ষেত্রে গাড়ি চালাতে জানি না বলে বেশ মুশকিলে পড়তে হয়। আমার মতন গাড়ির ব্যাপারে যারা একদম আনাড়ি, অর্থাৎ একদম নতুন, কিছুই জানে না সেভাবে, তাদের জন্য রয়েছে বিভিন্ন ড্রাইভিং স্কুল বা প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু সেটা বহু সময়ের ব্যাপার জানেন। প্রথমে গাড়িতে ডাইরেক্টলি বসে চালানোর অনুমতি দেওয়া হয় না বা শেখার অনুমতি দেওয়া হয় না। প্রথমে যেতে হবে ড্রাইভিং স্কুলে, রীতিমতন ক্লাস করতে হবে, গাড়ির ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে হবে। বেশ লম্বা সময় জুড়ে সমস্ত রিটেন পড়ানোর পরেই ড্রাইভিং শেখানোর হাতেখড়ি শুরু হয়। সেটাও বেশ অনেক দিন ধরেই চলতে থাকে। তারপরে পরীক্ষা হয়। প্রথমে হয় রিটেন টেস্ট, এটা অবশ্য সবার জন্য কমন। তারপর হয় রোড টেস্ট। এই নিয়মটা অবশ্য যারা গাড়ি চালাতে আগে থেকে জানেন, মানে অন্য দেশ থেকে গাড়ি শিখে এসেছেন বা নতুন, সবার ক্ষেত্রে একই। রিটেন টেস্টে বা নলেজ টেস্টে কেউ যদি প্রথমবার অসফল হন, তাহলে তাকে আরও 2বার সুযোগ দেওয়া হয়। টোটাল 3বার সুযোগ পাওয়া যায়। তার মধ্যে অবশ্যই পাশ করে নিতে হবে, নাহলে প্রথম থেকে আবার নতুন করে সবটা শিখতে হবে বা প্রশিক্ষণ কেন্দ্র জয়েন করতে হবে। তারপরে হবে রোড টেস্ট, সেটাতেও 3বার সুযোগ থাকে। মোটামুটি মাস দুয়েকের মধ্যে 31শে অক্টোবর তো হ্যালোউইন, তাই দেখছি ছোটোখাটো অনেক ধরনের ঘর সাজানো জিনিস এসেছে। আসলে এখানে হ্যালোউইনের এতই রমরমা, মোটামুটি মাস দুয়েক আগে থেকেই সমস্ত জিনিস চলে আসে দোকানে দোকানে। হ্যালোউইনের প্রধান বস্তুই হলো কুমড়ো, তাই মানুষজন অন্যভাবে ঘর সাজান বা না সাজান, আর্টিফিশিয়াল কুমড়ো তো বাড়িতে থাকেই। একদম নতুন যারা বিগিনার, তাদের এই পুরো প্রসেসটা হতে, অর্থাৎ এই সব পরীক্ষা এবং হাতে ড্রাইভিং লাইসেন্সটি পেতে প্রায় 1.5 থেকে 2.5 বছর বা 2 বছর মতন সময় লেগে যায়। তার পাশাপাশি দীর্ঘ সময় জুড়ে ট্রেনিংয়ের জন্য বেশ ভালো রকম খরচের ব্যাপার তো আছেই। ডলারামাতে কেনার পর্ব সবটাই শেষ। চলুন এখান থেকে বেরোই এবার বিলিং করে। যে সকল মানুষজন আগে থেকে ড্রাইভিং জানেন, নিজের দেশে ড্রাইভিং লাইসেন্সটি আছে, কানাডাতে আসার পূর্বে অবশ্যই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স বানিয়ে আনবেন। যে কোনো ব্যাংকে আমাদের দেশের এটা হয়ে যায়। কানাডাতে আসার পরেও 6 থেকে 9 মাস ওই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমেই গাড়ি চালানো যাবে। ওই সময়টুকুর মধ্যেই আপনাকে এখানকার যে গভর্নমেন্টের ওয়েবসাইট SAAQ অর্থাৎ স্যাকে আবেদন জানাতে হবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য। তারপর দীর্ঘ সময়ের অপেক্ষা। আসলে লাইন থাকে তো অনেক বড়। এখানে 16 বছরের ঊর্ধ্বে বয়স হলেই ড্রাইভিং লাইসেন্সে নেওয়ার অনুমতি দেওয়া হয়, সেই জন্য সবসময় অনেক ভিড় থাকে।
তাই এই দীর্ঘ সময় অপেক্ষার পরে যখন নিজের নম্বরটি আসবে, আপনাকে গিয়ে প্রথমে নলেজ টেস্ট অর্থাৎ রিটেন টেস্টটি দিতে হবে। সেটাই পাশ করলে তবে রোড টেস্ট দেওয়ার অনুমতি দেওয়া হয়। আর রোড টেস্টে পাশ করলে আপনি কানাডার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আর অতি সহজেই তারপর গাড়ি চালাতে পারবেন। এখন ঘড়িতে সময় প্রায় রাত্রি 8টা মতো। বৃহস্পতিবার বলে আমরা বাইরের কোনো খাবার খাবো না, বিশেষ করে ননভেজ তো না। ওই বাচ্চাটার জন্য এখানে আসা। আমাদের দেশের থেকে এখানে ড্রাইভিং করার নিয়ম বেশ কিছুটা আলাদা। আমাদের দেশে গাড়ি চালানো বা হাঁটা সবটাই তো হয় বাঁ দিক ঘেঁষে, কিন্তু এই দেশে আবার হয় উল্টোটা, সব কিছু হয় ডান দিক বরাবর। তাই প্রথম দিকে একটু অসুবিধা হলেও ধীরে ধীরে সবটাই অভ্যাসে পরিণত হয়ে যাবে। কিন্তু যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটি নিয়ে আসবেন, এখানে এসে কিন্তু অবশ্যই গাড়ি চালানোর অভ্যাস রাখবেন। নাহলে হঠাৎ করে পরীক্ষা দিতে গেলে তার আগে যদি গাড়ির প্র্যাকটিসটা না থাকে বেশ কয়েক মাস জুড়ে, তাহলে অনেক অসুবিধায় পড়তে হবে এখানে। ম্যাকডির পাশে একদিকে ছোট্ট করে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করা রয়েছে। আসলে শিশুর বাবা মা লম্বা সময় জুড়ে যদি এখানে বসে থাকেন তাহলে বাচ্চারা সত্যিই বিরক্ত হয়ে যায়, তাই তাদের জন্য এত সব ব্যবস্থা। সেও না হয় একটু খেলে নিক। আসলে এখন তো স্কুল ছুটি, কিন্তু এই কয়েকদিনের মধ্যেই স্কুল খুলতে চলেছে। তারপর তো আর এইসবের জন্য বিশেষ একটা সময় পাওয়া যায় না। সেই সকাল 7:30 থেকে বিকেল 3টে 3:30 অবধি স্কুল। পড়াশোনার পাশাপাশি সারাদিন লাফালাফি খেলাধুলা করে বাচ্চারা কিন্তু বেশ ক্লান্ত হয়ে যায়। তাই শিশুরা সন্ধে হলেই ক্লান্ত শরীরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তখন আর এইসবের বিশেষ একটা সময় হয় না। ওই শনি রবিবারটা ছুটি থাকে, তখনই যতটুকু বাচ্চারা বাইরে বেরোতে পারে আর কি। এখানেই শেষ করি আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে। ধন্যবাদ।